আওয়ার ক্যাসিউয়ার ইন আ ট্রি, আমাদের ঝাউ গাছ, তরু দত্ত। ফুল নেম তরুলতা দত্ত। এখানে কবি তরু দত্ত তার নিজেদের বাগানের একটি ঝাউ গাছকে নিয়ে এই পোয়েমটি লিখেছেন। টাইপ: অ্যান অটোবায়োগ্রাফিক্যাল পোয়েম, পাবলিশড ইন 1881। সোর্স: পোয়েমটার উৎস কি? অ্যানশিয়েন্ট ব্যালাডস অ্যান্ড লেজেন্ডস অফ হিন্দুস্তান। রাইম স্কিম: ছন্দ: প্রতিটি স্ট্যাঞ্জায় ছন্দ আছে ABBA CDDC EEE। কি করে এটা হলো? এখানে ফার্স্ট সেন্টেন্সের শেষে আছে রাউন্ড আর ফোর্থ সেন্টেন্সের শেষে আছে বাউন্ড। এই দুটো একই ছন্দ, তাই এ দেয়া হলো। সেকেন্ড সেন্টেন্সের শেষে স্কার্স আর থার্ড সেন্টেন্সের শেষে স্টার্স। স্কার্স স্টার্স একই ছন্দ, তাই এ দুটো বি পেল। পরের 4 লাইনে প্রথমে রয়েছে গ্যালান্টলি আর শেষে রয়েছে বি, এই দুটো সি ছন্দ পেল। আর হাং অ্যামাং এই দুটো ডি ছন্দ পেল। ওভারফ্লোজ, ক্লোজ, রিপোজ এই তিনটিকে ই বসিয়ে দেওয়া হলো। দি পোয়েম হ্যাজ 5 স্ট্যাঞ্জাস অ্যান্ড ইচ স্ট্যাঞ্জা হ্যাজ 11 লাইন্স। পোয়েমটির প্রতিটি স্ট্যাঞ্জাকে ভাগ করা হয়েছে 2 কোয়াটারেন্স অ্যান্ড এ টার্সিট অর ট্রিপলেট নিয়ে। পোয়েমটার বেঙ্গলি মিনিং পড়ছি। আওয়ার ক্যাসিউয়ার ইন আ ট্রি, আমাদের ঝাউ গাছ, তরু দত্ত। লাইক আ হিউজ পাইথন, বিশাল এক ময়াল সাপের মতন, উইন্ডিং রাউন্ড অ্যান্ড রাউন্ড, পেঁচিয়ে পেঁচিয়ে জড়িয়ে, দি রাগিড ট্রাঙ্ক, রুক্ষ গুঁড়িটাকে, ইনডেন্টেড ডিপ উইথ স্কার্স, গভীর ক্ষতের দাগযুক্ত রুক্ষ গাছের গুঁড়িটাকে এক বিশাল ময়াল সাপের মতন পেঁচিয়ে পেঁচিয়ে জড়িয়ে, আপ টু ইটস ভেরি সাবমিট নিয়ার দ্য স্টার্স, এটির একবারে চূড়ার ওপর পর্যন্ত নক্ষত্রদের কাছে এ কিপার ক্লাইম্বস, উঠে গিয়েছে একটি লতা গাছ। এই কয়টি লাইনের মানে হলো, একটি লতা গাছ বিশাল এক ময়াল সাপের মতন ঝাউ গাছটার গভীর ক্ষতের দাগযুক্ত রুক্ষ গুঁড়িটাকে পেঁচিয়ে পেঁচিয়ে জড়িয়ে গাছটির একবারে চূড়ার ওপর পর্যন্ত নক্ষত্রদের কাছে উঠে গেছে। এখানে লাইক আ হিউজ পাইথন আ কিপার ক্লাইম্বস, এখানে রেটোরিক বা ফিগার অফ স্পিচ রয়েছে সিমিলি। সিমিলি কখন হয়? যখন কোনো সেন্টেন্সে দুটি ভিন্ন প্রজাতি বা দুটি ভিন্ন বস্তুর মধ্যে সাদৃশ্য বা মিল করা হয়। যেমন, দি ম্যান ইজ অ্যাজ ফেরোসাস অ্যাজ অ্যা টাইগার, লোকটি হয় একটি বাঘের মতো হিংস্র। এখানে লোকটি আর বাঘ দুটো ভিন্ন প্রজাতি, ওদের গুণ দুটোকে একই করা হয়েছে, সমান হিংস্র। ইন হুজ এমব্রেসেস বাউন্ড, যার আলিঙ্গনে আবদ্ধ হয়ে, নো আদার ট্রি কুড লিভ, অন্য কোনো গাছ বেঁচে থাকতে পারত না। এখানে কবিতার নিজের জীবনের কিছুটা বর্ণনা দিয়েছেন অটোবায়োগ্রাফিক্যাল হিসাবে। 1862 সালে তরু দত্তের ফ্যামিলি খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন যখন তরুর বয়স 6 বছর। তরুজ ব্রাদার আবজু অ্যান্ড সিস্টার আরু বোথ ডায়েড অফ কনজাম্পশন, ক্ষয় রোগে বা টিবি রোগে মারা গিয়েছিল। হার ফ্যামিলি মুভড টু ফ্রান্স ইন 1869। কবি মাত্র 21 বছর বেঁচে ছিলেন। বিভিন্ন কারণে যে দুঃখের মধ্য দিয়ে তার জীবনটা গেছে, তাতে তিনি প্রকাশ করেছেন যে অন্য কেউ হলে এরকম দুঃখ কষ্ট নিয়ে হয়তো আর বাঁচত না। বাট গ্যালান্টলি দি জায়ান্ট ওয়ার্স দি স্কার্ফ, কিন্তু বীরের মতন দৈত্যকার ঝাউ গাছটি লতার
উত্তরীয় পরে আছে। উত্তরীয় কি? অনেক বীর বা সম্মানীয় ব্যক্তিদের স্টেজের উপর তুলে মাফলার জাতীয় একরকম জিনিস গলায় পরানো হয়, ওইটাকে উত্তরীয় বলে। ঝাউ গাছটা যেন ওইরকম লতার উত্তরীয় পরে আছে। অ্যান্ড ফ্লাওয়ার্স আর হাং, আর ঝুলে আছে ফুলগুলো ইন ক্রিমসন ক্লাস্টার, গোছা গোছা রক্তিম রঙের। অল দি বাউজ অ্যামাং, সমস্ত ডালের মধ্য থেকে। এখানে দি জায়ান্ট ওয়ার্স দি স্কার্ফ, এই অংশটাতে ম্যাটাফার বা রূপক রেটরিক ব্যবহার করা হয়েছে। এখানে লতাটাকে উত্তরীয় রূপক হিসাবে ধরা হয়েছে। হোয়ার অন অল ডে আর গ্যাদার্ড বার্ড অ্যান্ড বি, যার ওপর সারাদিন জড়ো হয় পাখি ও মৌমাছি। এখানে হোয়ার অন অল ডে আর গ্যাদার্ড বার্ড অ্যান্ড বি, এখানে রেটরিক রয়েছে হাইপারবেটেন। কিছু জোর দিয়ে বলার জন্য ওয়ার্ডগুলোকে ওলটপালট করা হয়। এখানে সেন্টেন্সটা অরিজিনালি হলো হোয়ার অন বার্ড অ্যান্ড বি আর গ্যাদার্ড অল ডে অ্যান্ড অফট অ্যাট নাইটস দি গার্ডেন ওভারফ্লোজ, এবং মাঝে মাঝে রাত্রিতে বাগানটা মুখরিত হয় উইথ ওয়ান সুইট সং, একটি মধুর গানে। দ্যাট সিমস টু হ্যাভ নো ক্লোজ, যেটার মনে হয় কোনো অন্ত নেই বা শেষ নেই। সাং ডার্কলিং ফ্রম আওয়ার ট্রি, অন্ধকারে ধ্বনিত হয় আমাদের গাছটা থেকে। হোয়াইল মেন রিপোজ, ঠিক যখন মানুষ বিশ্রাম নেয়। এখানে মেন অর্থাৎ কবির বাড়ির পুরুষ মানুষরা তাড়াতাড়ি শুয়ে পড়ত এবং মহিলারা একটু রাত পর্যন্ত জেগে বিভিন্ন রকম কাজকর্ম গুছিয়ে নিত, এইটা বোঝানো হয়েছে। প্রথম স্তবকে কবি তাদের নিজেদের বাগানের একটি ঝাউ গাছের বর্ণনা দিয়েছেন। কবির মনে পড়ে একটি লতা গাছ, ঝাউ গাছটার গুঁড়িটাকে এক ময়াল সাপের মতন পেঁচিয়ে পেঁচিয়ে জড়িয়ে উঠে গিয়েছে গাছটির একবারে চূড়া পর্যন্ত, প্রায় নক্ষত্রদের কাছে, এবং এই লতা গাছের কঠিন আলিঙ্গনে গাছটির কাণ্ডে গভীর দাগযুক্ত ক্ষত সৃষ্টি হয়েছে। অন্য কোনো গাছ হলে এইরকম লতার আলিঙ্গনে আবদ্ধ হয়ে বেঁচে থাকতে পারত না, কিন্তু দৈত্যকার ঝাউ গাছটি বীরের মতন লতার উত্তরীয় পড়ে আছে, আর সমস্ত ডালের মধ্য থেকে গোছা গোছা রক্তিম রঙের ফুল ঝুলে আছে। এই ফুলগুলো লতা গাছটার। এই ঝাউ গাছে সারাদিন জড়ো হয় কত পাখি ও মৌমাছি, এবং মাঝে মধ্যে রাত্রিতে বাগান প্লাবিত করে ভেসে আসে একটি একটানা মধুর গান, যেটার মনে হয় না কোনো শেষ আছে। সেই গান অন্ধকারে ধ্বনিত হয়, মানুষ গান শুনতে শুনতে বিশ্রাম নেয়। এবার সেকেন্ড স্ট্যাঞ্জা। হোয়েন ফার্স্ট মাই কেসমেন্ট ইজ ওয়াইড ওপেন থ্রন, যখন প্রথমবার আমার জানালাটা উন্মুক্ত করে খুলি, অ্যাট ডন, ভোরে বা সকালে, মাই আইজ ডিলাইটেড অন ইট রেস্ট, আমার চোখ দুটি জুড়িয়ে যায় এটার ওপর দৃষ্টি পড়ে, মানে গাছটির ওপর দৃষ্টি পড়ে। সামটাইমস, কখনো কখনো, অ্যান্ড মোস্ট ইন উইন্টার, এবং বেশিরভাগটাই শীতের দিনে, অন ইটস ক্রেস্ট, এটার মাথার ওপর, মানে ঝাউ গাছটার মাথার ওপর, এ গ্রেই ব্যাবুন সিটস স্ট্যাচু লাইক অ্যালোন, একটি ধূসর রঙের বানর একা মূর্তির মতন বসে ওয়াচিং দ্য সানরাইজ, দেখে সূর্যোদয়। হোয়াইল অন লোয়ার বাউজ, ঠিক যখন নিচের ডালগুলোতে, হিজ পিউনি অফস্প্রিং লিপ অ্যাবাউট অ্যান্ড প্লে, তার ছোট্ট শাবকটা বা বাচ্চাটা লাফালাফি করে এবং খেলে বেড়ায়। অ্যান্ড ফার অ্যান্ড নিয়ার কোকিলাস হেইল দ্য ডে, এবং দিক দিগন্তে, মানে চারিদিকে, কোকিল পাখিরা দিনটাকে স্বাগত জানায়। অ্যান্ড টু দেয়ার পাস্চার্স ওয়েন্ড আওয়ার স্লিপি কাউজ, এবং তাদের চারণভূমির দিকে চলতে শুরু করে
আমাদের তন্দ্রাচ্ছন্ন গরুরা। এখানে অ্যান্ড টু দেয়ার পাশ্চার্স ওয়েন্ড আওয়ার স্লিপি কাউজ। এখানে রেটরিক রয়েছে হাইপার বাটন। কিছু জোর দিয়ে বলার জন্য ওয়ার্ডগুলো ওলটপালট করা হয়। এখানে সেন্টেন্সটা অরিজিনালি অ্যান্ড আওয়ার স্লিপি কাউজ ওয়েন্ড টু দেয়ার পাশ্চার্স অ্যান্ড ইন দ্য শ্যাডো অন দি ব্রড ট্যাঙ্ক কাস্ট। এবং বিরাট পুকুরের ওপর এসে পড়া সেই পুতিচ্ছায়াটা মানে গাছের ছবিটা, বাই দ্যাট হোর ট্রি, যা ধূসর গাছটার কারণে সৃষ্টি হয়েছে, সো বিউটিফুল অ্যান্ড ভাস্ট, লাগে কত সুন্দর ও সুবিশাল। দি ওয়াটার লিলিজ স্প্রিং, শালুক ফুল ফুটে থাকে, লাইক সোনো এনমাস্ট, পুঞ্জীভূত বরফের মতন। মানে পুকুরে অনেক শালুক ফুল এক জায়গায় ফোটে, সেটা শীতপ্রধান দেশে কোনো স্থানে থক থক বরফ পড়ে থাকার মতন সাদা লাগে। এখানে একটা রেটরিক রয়েছে, দি ওয়াটার লিলিজ স্প্রিং লাইক সোনো এনমাস্ট। এখানে সিমিলি ইউজ করা হয়েছে। সিমিলি হলো যখন কোনো সেন্টেন্সে দুটি ভিন্ন প্রজাতি বা বস্তুর মধ্যে সাদৃশ্য বা মিল করা হয়। যেমন, সে বিড়ালের মতো চুপি চুপি যায়। দুটো ভিন্ন প্রজাতি, বিড়াল আর সে, কিন্তু যাওয়াটা একই দেখানো হয়েছে। লোকটির গায়ে সিংহের মতন ক্ষমতা। লোকটি আর সিংহ দুটি ভিন্ন প্রজাতি, কিন্তু ক্ষমতায় একই দেখানো হয়েছে। এই স্ট্যাঞ্জাটার মানে দ্বিতীয় স্তবকে কবি তার জন্মস্থানের একটি ভোরের দৃশ্য বর্ণনা দিয়েছেন, যে দৃশ্য তাকে আনন্দ দিত। ভোর হলে যখন প্রথমবার কবি জানলা উন্মুক্ত করে খুলে ঝাউগাছটির ওপর দৃষ্টি দিতেন, তার চোখ দুটি জুড়িয়ে যেত। কখনো কখনো, মূলত শীতের দিনে, কবি দেখতে পেতেন গাছটির মাথার ওপর একটি ধূসর রঙের বানর মূর্তির মতন বসে সূর্যোদয় দেখছে, আর নিচের ডালগুলোতে তার ছোট্ট শাবক লাফালাফি করে খেলে বেড়াচ্ছে। চারিদিকে কোকিল পাখিরা দিনটিকে স্বাগত জানাচ্ছে। সকাল হওয়ার সাথে সাথে তাদের চারণভূমির দিকে যেতে শুরু করে। বিরাট পুকুরের ওপর পড়া ধূসর ঝাউগাছের প্রতিচ্ছবিটা দেখতে কত সুন্দর ও সুবিশাল লাগে। পুকুরে শালুক ফুল ফোটে পুঞ্জীভূত বরফের মতন। থার্ড স্ট্যাঞ্জা, বাট নট বিকজ অফ ইটস ম্যাগনিফিসেন্স, তবে শুধু এটার সৌন্দর্যের কারণেই নয়। ডিয়ার ইজ দ্য ক্যাসিউরিনা টু মাই সোল, ঝাউগাছটা আমার হৃদয়ে এত আপন। বিনিথ ইট উই হ্যাভ প্লেইড, এটার নিচে আমরা খেলেছি। দো ইয়ার্স মে রোল, যদিও বহুকাল কেটে গিয়েছে। ও সুইট কম্পেনিয়নস, ও আমার প্রিয় সঙ্গীরা, মানে ভাই বোনরা। লাভড উইথ লাভ ইন্টেন্স, মনের গভীর থেকে ভালোবাসতাম। ফর ইয়োর সেইক্স শ্যাল দি ট্রি বি এভার ডিয়ার, তোমাদের জন্যই এই গাছ আমার কাছে চিরদিন প্রিয় হয়ে থাকবে। ব্লেন্ড উইথ ইয়োর ইমেজেস, তোমাদের ছবির সাথে জড়িত হয়ে। ইট শ্যাল অ্যারাইজ, এটা মানে ঝাউ গাছটা ভেসে উঠবে। ইন মেমোরি, আমার স্মৃতিতে। টিল দ্য হট টিয়ার্স ব্লাইন্ড মাইন আইজ, যতক্ষণ না পর্যন্ত উষ্ণ অশ্রু জল আমার চোখ ঝাপসা করে দেয়। হোয়াট ইজ দ্যাট ডার্জ লাইক মারমার দ্যাট আই হিয়ার, শোক গাথার মতন মানে দুঃখের গানের মতন ওই কি এক মর্মরধ্বনি আমি শুনতে পাই। লাইক দি সি ব্রেকিং অন আ সিঙ্গল বিচ, অমসৃণ নুড়ি পাথর ভূমিতে সমুদ্রের ঢেউয়ের আছড়ে পড়ার মতন। ইট ইজ দ্য ট্রিজ ল্যামেন্ট, এটা হলো ওই গাছের কান্না। অ্যান্ড ইরি স্পিচ, এক ভুতুরে প্রলাপের মতন। দ্যাট হ্যাপলি টু দ্য আননোন ল্যান্ড মে রিচ, যা হয়তো হঠাৎ
সেই অজানা দেশে পৌঁছে যায়। কবি ভুতুড়ে প্রলাপ বলেছেন, কারণ ওই গাছের মর্মরধ্বনি তার মাতৃভূমি থেকে সুদূর ফ্রান্স বা ইটালিতে তার কাছে যেন পৌঁছে যায়। তৃতীয় স্তবকে কবি বলেছেন যে ঝাউগাছটি কবির অত্যন্ত প্রিয়, শুধুমাত্র এটার সৌন্দর্যের কারণেই নয়। ঝাউগাছটা তার হৃদয়ের এত আপন হয়েছে কারণ এর নিচে তারা ভাই বোনেরা মিলে খেলা করেছেন। তারপর অনেক বছর পেরিয়ে গেছে, সেই সব সঙ্গীদের নিয়ে অতীত স্মৃতি কবির স্মরণে আসে। তাদের স্মৃতির সাথে মিশে গাছটির চিত্র কবির হৃদয়ে জেগে থাকে এবং তার চোখকে অশ্রুসিক্ত করে। কবি দূরদেশ থেকেই যেন শুনতে পান সেই গাছের কান্নার ভুতুড়ে শব্দ, যেন সমুদ্রের তরঙ্গের মতন আছড়ে পড়ে তার সেই অজানা অপরিচিত দেশে। ফোর্থ স্ট্যাঞ্জা। আননোন, অজানা, ইয়েট ওয়েল নন টু দ্য আই অফ ফেইথ, তবুও বিশ্বাসের চোখে জানা। কবি এখানে বলেছেন গাছটা অন্যের কাছে অজানা, তবুও তার বিশ্বাসের কাছে এটা জানা। আহ, আই হ্যাভ হার্ড দ্যাট ওয়েল ফার, ওহো আমি সেই কান্নার আওয়াজ শুনেছি দূর থেকে, ফার অ্যাওয়ে বহু দূর থেকে, ইন ডিস্ট্যান্ট ল্যান্ডস দূরের দেশে, বাই মেনি এ শেল্টার্ড বে এক নিরাপদ উপসাগরের পাশে। কবি যেখানে বাস করেন ফ্রান্সের সেই সমুদ্র উপকূলের পাশ থেকে তার জন্মভূমিতে থাকা সেই গাছের কান্নার আওয়াজ শুনেছেন বহু দূর থেকে। হোয়েন স্লাম্বার্ড ইন হিজ কেভ দি ওয়াটার রেইট, যখন ঘুমিয়ে পড়ে তার গুহার মধ্যে জলের প্রেতাত্মা। এখানে জলের প্রেতাত্মা বলতে প্রকাণ্ড বড় বড় ঢেউগুলোকে বলা হয়েছে। ওয়াটার রেইট এর ধারণাটি স্কটল্যান্ডের। তাদের বিশ্বাস অনুসারে ওয়াটার রেইটকে এক প্রকার জলের প্রেতাত্মা বলে মনে করা হয়। তারা রোগা বৃদ্ধা মহিলাদের রূপ ধারণ করে ও সবুজ পোশাক পরে। যে ব্যক্তি এটা দেখে তার কাছে এটি মৃত্যু বা বিপদের পূর্বাভাস রূপে গণ্য হয়। ওয়াটার রেইটরা ভ্রমণকারীদের জলে ডুবিয়ে তাদেরকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করে। অ্যান্ড দি ওয়েভস জেন্টলি কিসড দি ক্লাসিক শোর, এবং ঢেউগুলি মৃদু চুম্বন করে যায় চমৎকার তটভূমিকে। এখানে কবি যেখানে বাস করেন সেই উপসাগরের পাশে, সেখানকার সমুদ্রটা ঢেউবিহীন। ঢেউগুলো যেন ঘুমিয়ে পড়েছে তাদের গুহার মধ্যে। আর ছোট ছোট ঢেউগুলো এমন সুন্দরভাবে তীরের ওপর এসে পড়ে যেন সমুদ্রের পার্কে কিস করে যায়। এইটা স্থানটার সুন্দর রূপকে প্রকাশ করা হয়েছে। দি ওয়েভস জেন্টলি কিসড দ্য ক্লাসিক শোর, এখানে রেটরিক বা ফিগার্স অফ স্পিচ রয়েছে পার্সনিফিকেশন। যখন সেন্টেন্সে কোনো ইনঅ্যানিমেট বা নিষ্প্রাণ জড়বস্তুকে হিউম্যান কোয়ালিটি প্রদান করা হয় তখন পার্সনিফিকেশন ঘটে। এই সেন্টেন্সে ওয়েভসগুলোকে হিউম্যান কোয়ালিটি দেওয়া হয়েছে। অফ ফ্রান্স অর ইটালি, ফ্রান্স অথবা ইটালির, বিনিথ দ্য মুন, চন্দ্রালোকের নিচে, হোয়েন আর্থ লেই ট্রান্সড ইন আ ড্রিমলেস সুন, যখন পৃথিবীটা পড়ে থাকে তন্দ্রাচ্ছন্ন অবস্থায় এক স্বপ্নহীন আবেশে। অ্যান্ড এভরি টাইম দি মিউজিক রোজ, এবং প্রতিবার সেই সঙ্গীত বেজে ওঠে। এখানে প্রাকৃতিক সৌন্দর্যটা কবি বর্ণনা দিচ্ছেন। ফ্রান্সের যে তীরে উনি বাস করেন সেখানকার সমুদ্রের ঢেউগুলো ঘুমাচ্ছে, ছোট ছোট ঢেউগুলো পাড়ের ওপর পড়ে পাড়টাকে যেন কিস করে আবার নেমে যাচ্ছে। সমগ্র পৃথিবীটা যেন চাঁদের আলোর নিচে তন্দ্রামগ্ন হয়ে আছে। এইরকম স্বপ্নহীন আবেশে যে শব্দগুলো কবি শুনতে পান সেইগুলো তার কাছে যেন মিউজিক হয়ে বেজে ওঠে বা গান হয়ে বেজে ওঠে।
বিফোর মাইন ইনার ভিশন রোজ এ ফর্ম সাবলাইন। তার আগেই আমার অন্তর্দৃষ্টিতে উদ্ভাসিত হয় এক মহিমান্বিত দায় ফর্ম, তোমার রূপ। এখানে কবি প্রাকৃতিক সুন্দর রূপ থেকে যে শব্দগুলো শুনতে পান সেগুলো তার কানে যেন গান হয়ে বাজে। কিন্তু এই গান শুনে তিনি তার জন্মভূমিতে থাকা গাছের সেই মর্মর আওয়াজ বা গাছের সেই গান তিনি ভুলে যান না। ওখানকার প্রাকৃতিক দৃশ্যের সৌন্দর্য থেকেও তার মনে গাছটাকে নিয়ে একটি বেটার কোয়ালিটির গান তার অন্তর্দৃষ্টিতে উদ্ভাসিত হয়। ও ট্রি, হে বৃক্ষ, অ্যাজ ইন মাই হ্যাপি প্রাইম, যেহেতু আমার প্রথম জীবনের সুখের মুহূর্তে, আই স দি, আমি দেখেছি তোমাকে, ইন মাই ওন লাভড নেটিভ ক্লাইম, আমার নিজের প্রিয় জন্মভূমিতে। চতুর্থ স্তবকে কবি বলেছেন যে গাছটা অন্যের কাছে অজানা হলেও তার বিশ্বাসের চোখে সুপরিচিত, যেন গাছটা চিরকাল তার কাছে আছে এবং থাকবে। কবি যেখানে বাস করেন সেই স্থানটা সাগরকে আশ্রয় করা একটা এলাকা। সেখানকার সমুদ্রের ঢেউগুলি গুহায় প্রবেশ করে যেন ঘুমিয়ে পড়ে। ঢেউগুলি যেন চুম্বন করে তটভূমিকে। ফ্রান্স বা ইটালির চন্দ্রালোকের নিচে পৃথিবী যেন ঘুমিয়ে পড়ে। এই কথাগুলি বলার মাধ্যমে ফ্রান্স বা ইটালির সমুদ্র তটের প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা দিয়েছেন কবি। প্রত্যেকবার এক দুঃখের সুর বেজে ওঠার সাথে সাথে কবির অন্তর্দৃষ্টিতে তার জন্মভূমিতে প্রথম জীবনে দেখা গাছকে তার বর্তমান দেশের সেই পরিবেশের মধ্যে আবার দেখতে পান। Therefore I fain would consecrate a lay, সেই জন্য আমি সানন্দে উৎসর্গ করি একটি গান, আনটু দাই অনার, তোমার সম্মানে, ট্রি গাছ, বেলাভড অফ দোজ, তাদের সবার প্রিয়, হু নাও ইন ব্লেসড স্লিপ, যারা এখন শান্তির নিদ্রায়, ফর আই, চিরতরে, রিপোজ, বিশ্রামে, ডিয়ারার দ্যান লাইফ টু মি, আমার জীবনের থেকেও প্রিয়, অ্যালাস হায় অয়ার দিয়েছিল তারা, মেইস্ট দাও বি নাম্বারড, হয়তো গতিশীল হবে তোমার দিনগুলি, হোয়েন মাই ডেজ আর ডান, যখন আমার দিনগুলি হবে সমাপ্ত। তাহলে কবি এখানে বলেছেন যখন আমার দিনগুলি সমাপ্ত হবে তখন তোমার অর্থাৎ গাছটির দিনগুলি হয়তো গতিশীল হবে। উইথ ডেথলেস ট্রিজ, সেই অমর গাছেদের সাথে, লাইক দোজ ইন বরোডেল, বরোডেলে ওই তাদের মতন, মানে বরোডেলে গাছেদের মতন। বরোডেল কাম্বারল্যান্ডের একটি উপত্যকা। এখানে ইউ নামক এক প্রকার গাছ জন্মায়। কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এর লেখা ইউট্রিজ কবিতায় এই ইউ গাছকে অমর করেছেন তিনি। ইউ হলো একটি বিশাল আকারের ও উচ্চতার ঘন শাখা প্রশাখা বিশিষ্ট চিরসবুজ গাছ, যার কাণ্ড 20 মিটার পর্যন্ত লম্বা হতে পারে। এই গাছের ছাল হয় পাতলা, আঁশযুক্ত এবং বাদামি। এর পাতা হয় গাঢ় সবুজ। এই গাছ অ্যারিল পাখিদের জন্য ভোজ্য হলেও গাছের বাকি অংশ, পাতা এবং বীজ সহ মানুষ এবং অন্যান্য প্রাণীদের জন্য বিষাক্ত। ইউ গাছ অমরত্বের প্রতীক হিসাবে ব্যবহৃত হয়। আন্ডার হুজ অফুল ব্রাঞ্চেস লিঙ্গার্ড পেইল, যার বিশাল শাখার নিচে বিবর্ণ হয়ে থমকে দাঁড়ায়। কারা থমকে দাঁড়ায়? ফিয়ার, ট্রেম্বলিং হোপ, অ্যান্ড ডেথ, দি স্কেলিটন, অ্যান্ড টাইম, দি শ্যাডো। এই ইউ গাছের বিশাল শাখার নিচে থমকে যায় ভয়, কম্পমান আশা এবং মৃত্যু, কঙ্কাল, সময় নামক ছায়া। যেহেতু ইউ গাছ অমরত্বের প্রতীক, তাই এই ভয়, কম্পমান আশা, মৃত্যু, কঙ্কাল এবং সময়, এইগুলো এই গাছের নিচে থমকে দাঁড়ায়। এখানে ট্রেম্বলিং হোপ
বলতে কবি বোঝাতে চেয়েছেন তার জীবনের আশাটা কেঁপে গেছে, মানে তখন তিনি জানেন তার শরীরে যে রোগ বাসা বেঁধেছে সেখান থেকে তার পরিত্রাণ নাই, তাই তার আশাটা কতকটা কম্পমান হয়ে গেছে। অ্যান্ড দো উইক দি ভার্স দ্যাট উড দাই বিউটি ফেইন, এবং যদিও আমার কবিতাটা খুবই দুর্বল তোমার সৌন্দর্য বর্ণনা করার প্রয়াসে, মানে এখানে তিনি বলতে চাইছেন যে গাছটার সৌন্দর্য বর্ণনা করার জন্য এবং তাকে অমর বানানোর জন্য যে কবিতাটা তিনি রচনা করেছেন, হয়তো ওয়ার্ডসওয়ার্থ এর বা শেক্সপিয়ারের কবিতার মতন জোরালো নয়। ও ফেইন রিহার্স, ও সানন্দে পুনরাবৃত্তি করি, মে লাভ ডিফেন্ড দি ফ্রম অবলিভিয়ান্স কার্স, ভালোবাসা তোমাকে বিস্মৃতির অভিশাপ থেকে বা ভুলে যাওয়ার অভিশাপ থেকে রক্ষা করতে পারবে। অবলিভিয়ান্স কার্স মানে কার্স অফ ফরগেটফুলনেস অর বিং লস্ট ফ্রম মেমোরি। পঞ্চম স্তবকে কবিতার হারিয়ে যাওয়া প্রিয়জনেরা যারা এখন শান্তির নিদ্রায় চিরতরে বিশ্রামে এবং যারা তার জীবনের থেকেও প্রিয় ছিল তাদের স্মৃতির উদ্দেশ্যে গাছটিকে নিয়ে একটি গান বা কবিতা উৎসর্গ করেন। কবি বলেছেন যে তার দিনগুলি এক সময় সমাপ্ত হবে, কিন্তু তার এই গান গাছটিকে তার মৃত্যুর পরেও অমর করে রাখবে, ঠিক বড়ডেল উপত্যকার অমর গাছেদের মতন। এইভাবে গাছটি মানুষের হৃদয়ে চিরকাল রয়ে যাবে কবির এই কবিতায়।